বাংলাদেশের গেল ম্যাচটা নিয়ে আলোচনা করতে চাই। আমাদের সঙ্গে যুক্ত আছেন প্রিয় সাংবাদিক তাইমনন্ত। স্বাগত আপনাকে খেলা যোগে। বেশ কিছু ইস্যু আছে, কোনটা নিয়ে আলোচনা করব? কালকে সাকিব আল হাসানের একটা ম্যাচ ছিল, রংপুর এখন একটা ম্যাচ খেলছে, আর বাংলাদেশের ন্যাশনাল টিমের ম্যাচটা তো রয়েছে। শুরুতে আপনি আসলে কোনটা নিয়ে আলোচনা করতে চান? আমরা বাংলাদেশের প্রসঙ্গটা বাদ দিয়েই মনে হয় কথা বলি। না, আমার মনে হয় যে বাংলাদেশ যে ক্রিকেটটা খেলেছে বা খেলছে এটা আসলে দুঃখজনক, এবং আমরা অবাক হতবাক, আসলে অনেক কিছু বলা যায়। মানে সলিড একটা ব্যাটিং ট্র্যাকে বাংলাদেশ যে ব্যাটিংটা করলো এবং তারপর বোলাররা এত বাজে পারফরমেন্স করেছেন, সব কিছু মিলিয়ে আমরা আসলে উই আর নোওয়্যার ইন দ্য ক্রিকেট। আমরা আসলে নাই ক্রিকেটে কোথাও, এবং আই রিয়েলি ওয়ান্ডার যে বাংলাদেশ ওয়ান ডেতে একটা ম্যাচ কীভাবে জিতেছে। দিস ইজ রিয়েলি সারপ্রাইজ। এবং মানে গতকালকে প্রেস মিটে মুশতাক আহমেদ কথা বলেছেন, এবং তিনি বলছেন যে সেট হয়ে আউট হয়ে যাওয়ার যে ব্যাপারটা, এর আগে মেহেদী হাসান মিরাজও ওডিআই সিরিজটা শেষে বলছিলেন যে তারা সেট হয়ে আউট হয়ে যাচ্ছেন। তার মানে ব্যাটিংটা যে তারা পারেন না বা শ্রীলঙ্কাতে তারা যে কিছুই বুঝতে পারছেন না, বিষয়টা এরকম না। তাহলে সমস্যাটা কোথায়? এটা নিয়ে আমাদের একটা আলোচনাতে খুব চমৎকার একজন কথা কেউ বলেছিলেন আমাকে, সেটা হচ্ছে বাংলাদেশের কোনো ব্যাটার এখনকার যারা খেলছেন এরা কেউ সেট হতে পারেন না। তো আমাদের কাছে মনে হয়, যেমন ধরেন কালকে ইমন যেটা 22 বলে 38 করেছেন, দেখলে মনে হয় ওয়েল সেটেল। আসলে এরা কেউই সেটেল না, কারণ এদের কারোর উপরে ভরসা করতে পারবে না। ধরেন একটা সময় যখন পঞ্চপাণ্ডব খেলেছেন, তখন আপনি মানে যে কোনো একজন যখন নামতেন ওই 5 জনের বোলিং করতেন বা ব্যাটিং করতেন, আপনি অ্যাটলিস্ট ভরসার একটা জায়গা পেতেন, তাই না? একটা সাহস থাকতো বুকে, যাচ্ছে ঠিক আছে সামথিং উইল হ্যাপেন, তারা কেউ কিছু একটা করবেন। আচ্ছা, সাকিব নেমেছেন, ব্যাট হাতে হয়তো 50 করবেন, ম্যাচ জেতাতে পারবেন। আপনি আমাকে বাংলাদেশের যে টি-20 স্কোয়াডটা কালকে খেললো, এখানে একটা প্লেয়ারের নাম বলেন। আমি বোলারদেরকে যদি একপাশে সরিয়ে শুধু ব্যাটারদের ধরি, প্রতিষ্ঠিত ব্যাটার যারা রান করার ক্ষমতা রাখেন অথবা টি-20তে ভালো করার ক্ষমতা রাখেন, কেউ কি ম্যাচ উইনার? আপনি কি ক্যাপ্টেন লিটনকে ম্যাচ উইনার বলতে পারবেন? ক্যান ইউ বেট অন তাওহিদ হৃদয় যে তাওহিদ হৃদয় ম্যাচ জেতাবেন, কিংবা দুই ওপেনার তানজিদ তামিম কিংবা ইমন? কেউই আসলে ম্যাচ উইনার না। সো যতদিন না পর্যন্ত ম্যাচ উইনার আপনার ব্যাটার প্রডিউস হবে, ইটস এ টি-20 গেম, ইটস এ ফ্ল্যাট ট্র্যাক, এখানে রান করা যায়। যেখানে আমরা দেখছি যে শ্রীলঙ্কান দুই ওপেনার 6 ওভারে রান নিয়ে গেছেন 80-র ওপরে বা 78, যেখানে তারা ইনফ্যাক্ট 5 ওভারে রান নিয়েছেন 78। সেখানে আমাদের পাওয়ার প্লেতে আমরা 58 রান তোলার পরেও রানটা 150 ছাড়াতে আমাদের শামীম পাটোয়ারিকে লাস্ট 2 ওভারে 2টা ছক্কা মারতে হয়েছে। সেখানে 12 রান না হলে বাংলাদেশের রান 145ও হয় না। সো রিয়েলি স্যাড যে আমরা এখনও এতদিন পরে এসেও টি-20 খেলাটা শিখিনি, এবং মানে আমাদের ব্যাটাররা বা ধরেন পুরো ম্যাচে একটা সেকেন্ডের জন্য মনে হয়নি বাংলাদেশে ম্যাচ জিততে পারে, যেটা সবচেয়ে স্যাড। যে নর্মালি কি হয়, ধরেন আইপিএল কেন এত পপুলার? আইপিএলে যখন দুটো ভারী দল খেলে এবং তারা কেউই যখন আসলে হার না মানসিকতা নিয়ে খেলে, তখন খেলাটা ক্লোজ হতে হতে এটা কিন্তু 19th ওভার পর্যন্ত চলে যায়, বিকজ দ্যাটস দ্য হাইয়েস্ট লেভেল অফ ক্রিকেট। ইউনো, যে আমি ছাড়বো না, তুমিও ছাড়বা না, এখনই পেন্ডুলামের মতো ম্যাচটা একদিকে যাচ্ছে আবার আরেকদিকে যাচ্ছে। বাংলাদেশ কালকে পুরো ম্যাচে 1 সেকেন্ডের জন্য মনে হয়নি এই ম্যাচটা তারা জিততে পারে, বরং প্রত্যেকটা মুহূর্তে মনে হয়েছে এই ম্যাচ থেকে তারা ছিটকে যাচ্ছে। সো ইটস রিয়েলি স্যাড, ইউনো, যে আপনি এখনও টি-20 খেলাটা শেখেননি। কিন্তু একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি যে মুশতাক আহমেদও গতকালকে বলছিলেন যে 40-50 রান করে আসতে হবে বা তার চেয়েও বড় ইনিংস খেলার মন মানসিকতা থাকতে হবে, সেটা শিখতে হবে। সেই কথাগুলো তিনি বলছিলেন। কিন্তু ধরা যাক যে বাংলাদেশের টপ অর্ডার ব্যাটাররা, টি-20-র কথা বলছি, যে 40-50 রান তিনি করলেন বা তারা করলেন কয়েকজন ব্যাটসম্যান, কিন্তু যে গতিতে আসলে তারা রানটা তুলছেন, দেখা যাচ্ছে যে পরের দিকে যারা হয়তো বা খুব ভালো শট খেলতে পারেন, তারা আর খুব বেশি বল খেলার সুযোগই পাচ্ছেন না। একেবারেই হয়তোবা 3 থেকে 4টা বল বা 5টা বল হয়তোবা তারা খেলার সুযোগ পাচ্ছেন। ওদিকে দেখা যাচ্ছে যে 90-95 স্ট্রাইক রেটে টপ অর্ডারের একজন ব্যাট করে গেছেন। বিষয়টা কি এখনো পর্যন্ত সেটেল করা গেছে বাংলাদেশের ব্যাটিং অর্ডারে? সেটা যায়নি, এবং ধরেন আমরা নাইম শেখকে দাঁড়া করাতে পারি। মানে টি-20তে একটা ব্যাটার, উনি সম্ভবত 3 বছর পরে দলে সুযোগ পেলেন এবং সেখানে 29 বলে 32 বা 31 রানের একটা ইনিংস খেলেছেন। 11 ওভার ক্রিজে ছিলেন, নো ইম্প্যাক্ট। মানে আপনি যদি তার সময়টাতে বলেন যে বাংলাদেশ আসলে ধীরে ধীরে ম্যাচ থেকে ছিটকেই গেছে, মানে এভরি সিঙ্গেল বল হি হ্যাজ ফেসড, বাংলাদেশের আসলে বিপদ বেড়েছে। মেহেদী হাসান মিরাজ টি-20তে আসলে রেগুলার নন, বাংলাদেশের ওয়ানডে ক্যাপ্টেন, কালকে 23 বলে 29 করেছেন, নট ইফেক্টিভ, নট এনাফ। বাংলাদেশের জন্য আসলে নাইম এবং মিরাজের ওই জুটিটা আসলে প্রবলেমটা শুধু বাড়িয়েছে। এখন তাদেরকে জিজ্ঞেস করলে তারা বলবে এত দ্রুত উইকেট পড়ে গেছে, আমরা আসলে ওই সময়টাতে আমাদের কাছে মনে হচ্ছে ধরে খেলি। সবচেয়ে বড় কথাটা কি? সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনি যদি টি-20 ক্রিকেটে অপোনেন্টকে ভয় দেখাতে না পারেন, আপনি যদি ম্যাচের মোমেন্টাম
অন্তত 2 ওভার 3 ওভারের জন্য প্রতিপক্ষকে এটা বোঝাতে না পারেন যে আমাদের ওই সামর্থ্য আছে যে আমরা তোমাকে হারাতে পারি, তাহলে টি-20তে আপনার যেটা হবে যে ওই যে আপনি এই ম্যাচটা যেমন হারলেন, তেমনি এর আগে আপনি আরও 5টা ম্যাচ হেরেছেন, পাকিস্তানে গিয়ে 3টা ম্যাচ হেরেছেন, 2টো আরব আমিরাতের কাছে হেরেছেন, তো টানা 6টা ম্যাচ বাংলাদেশ টি-20তে হারলো, এবং এভাবেই চলতে থাকবে আনটিল দেয়ার ইজ অ্যানাদার টি-20 ওয়ার্ল্ড কাপ, এবং ওইখানে গিয়ে একটা অ্যাসোসিয়েট কান্ট্রির কাছে আপনি হারবেন, মানে তারপরে বলবেন যে আসলে টি-20টা আবারও শিখতে হবে। তো শিখতে হবে বললে তো হবে না, শেখাবে কে এবং প্ল্যানিংটা কি, আদৌ আসলে আমরা এটা নিয়ে কী কাজ করছি। নাইম শেখ যে টি-20তে ফিরলেন, নাইম শেখকে যে 4 নম্বরে খেলানো হলো, ইজি ক্যাপেবল এনাফ টু হ্যাভ এ প্লেস ইন দ্যাট শর্ট, যে ওইখানে যে আসলে তিনি ওই জায়গায় খেলার মতো ক্যাপাবিলিটি হয়েছেন, এক্স্যাক্টলি কোন জায়গায় প্রমাণ করেছেন যে আমরা নাইম শেখকে 4 নম্বরের মতো গুরুত্বপূর্ণ জায়গায় খেলাচ্ছি। দেখেন লিটন দাস ওয়ানডেতে একেবারেই ফর্মে নেই, ড্রপ করা হয়েছে তাকে ওয়ানডে সিরিজ চলাকালীন। লিটন দাস প্রথম ম্যাচের প্রিমিয়াস প্রেস কনফারেন্সে তাকে যখন বারবার জিজ্ঞেস করা হয়েছে যে আউট অফ ফর্ম রয়েছেন, ডু ইউ থিঙ্ক যে আপনি এক ফর্মেট থেকে আরেক ফর্মেটে আসলে ক্যারি করতে পারবেন, হি সেইড ইটস এ টি-20 গেম, ডিফারেন্ট ফর্মেট। আমার মনে হয় আমরা ওই জায়গাটায় চলে এসেছি। 11 বলে 6 রান যদি সেটা নমুনা হয়, মানে ইফ ক্যাপ্টেন ইজ নট লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, আপনি আসলে আলটিমেটলি এই টিম নিয়ে কিছু করতে পারবেন। ক্যাপ্টেনকে কোথাও না কোথাও তো একটা পারফরমেন্স রাখতেই হবে। সো আমার কাছে মনে হয় যে খুবই স্যাড যে ধরেন ইনফ্যাক্ট কালকে বাংলাদেশ টি-20 খেলা শিখেছে শ্রীলঙ্কার কাছ থেকে। টানা 6 বলে বাউন্ডারি, শ্রীলঙ্কা 2 ওভার 4 বল থেকে 3 ওভার 3 বল পর্যন্ত টানা 6টা বল তারা বাউন্ডারি কিংবা ওভার বাউন্ডারি মেরেছে। তারা যেই প্রথম 5 ওভারে 78 রান তুলেছে, এবং তারা যেরকম ব্যাটিংটা, প্রথম নিশাঙ্কা যে ব্যাটিংটা করেছেন, হিজ এ ইয়াং কিড, কত বছরের ক্যারিয়ার তার, কিন্তু যেভাবে মেরেছেন বাংলাদেশি বোলারদের যারা ইনফ্যাক্ট তার থেকে বেশি এক্সপিরিয়েন্স, তো সব কিছু মিলিয়ে আমার মনে হয় যে বাংলাদেশের এখন ওয়ানডে, টেস্ট, টি-20 প্রত্যেকটা ফর্মেটে আসলে নতুন করে বাংলাদেশ দলকে নিয়ে চিন্তা করতে হবে। এটা অবশ্যই মাথায় রাখা উচিত যে আমরা একটা ট্রানজিশন পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছি, এটাতে শ্রীলঙ্কাও গিয়েছে, আমাদের মেইন প্লেয়াররা এখন আর নেই, ইটস নিউ টিম, বাট তারপরও আসলে যতক্ষণ না পর্যন্ত আপনার নিজের উপর সেলফ বিলিফটা আছে যে আই ক্যান পারফর্ম ইন দ্য বিগার স্টেজ, যতই আপনি আসলে বাংলাদেশের প্লেয়ারদের খেলান না কেন, কোনো লাভ হবে না। না, আপনি যেটা বললেন যে বাংলাদেশের একটা ট্রানজিশন পিরিয়ডের ভিতর দিয়ে যাচ্ছে, সেটা মেনে নিলাম যে যারা নতুন আসছেন তারা হয়তো বা সেভাবে এখনো সেটেল হতে পারেনি। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট থেকে যারা উঠে আসেন ইন্টারন্যাশনাল ক্রিকেটের সঙ্গে তাদের ওই ঘরোয়া ক্রিকেটের মানের অনেক তফাৎ রয়েছে, এটা নিয়ে আমরা অনেক আলোচনা করেছি। কিন্তু আপনি যেটা বলছেন যে কিন্তু এরকম প্লেয়ারও বাংলাদেশের এই দলটাতে রয়েছে যারা কিনা অলমোস্ট 10 বছর ক্রিকেট ক্যারিয়ার, ইন্টারন্যাশনাল ক্যারিয়ার তারা করে ফেলেছেন এবং বাংলাদেশ দলে খেলছেন। তো তাদের কাছ থেকেও তো অ্যাটলিস্ট ব্যক্তিগত পারফরমেন্স সেটা কি আমরা দেখতে পাচ্ছি কিনা? আমার কাছে মনে হয় কি, ধরেন মানে যেটা স্ট্রংলি আমার কাছে মনে হয় যে বাংলাদেশ দলে আসলে কেউ ভালো খেলে ঢোকে না। মানে ধরেন বাংলাদেশ দলে আমি তাইব অনন্ত যদি খেলি, আমি বাদ পড়বো আমার খারাপ পারফরমেন্সের কারণে, আপনি খালিদ জামিল ভালো খেলে ঢুকবেন না, আমি বাদ পড়েছি দেখি আপনি ঢুকবেন, এবং আপনিও একটা সময় খারাপ খেলে চলে যাবেন, আরেকজন আপনি খারাপ খেলেছেন বলে ঢুকবেন। সো কেউ ভালো পারফর্মার না, যেটা অন্যান্য দেশের ক্ষেত্রে হয় যে একজন ভালো পারফর্ম করেন। স্পেশালি আপনি অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ইন্ডিয়ার ক্ষেত্রে যদি দেখেন যে একটা স্লটে যখন একটা প্লেয়ার ইনজুরিতে পড়ে যায়, তার রিপ্লেসমেন্টে যে ঢোকে সে জানে যে হি হ্যাজ গটন ওয়ান চান্স, ওই একটা চান্সে আমাকে ক্লিক করতে হবে। এই যে ধরেন জেদটা, এই যে ক্ষুধাটা, ভালো করার তাগিদটা, এটা তো কোনো ইনজেকশন দিয়ে আপনি পুশ করে দিতে পারবেন না। এটা তো ইউ হ্যাভ টু হ্যাভ দ্যাট, ওই যে মাইন্ডসেটটা থাকতে হবে যে না, আমার একটা সুযোগই এসেছে, আমি একটা ম্যাচই পাবো বিকজ ওই প্লেয়ারটা নেই এবং আমাকে পারফর্ম করতে হবে। এই ক্ষুধাটা বাংলাদেশের ক্রিকেটারদের তৈরি না হলে, সাইফুদ্দিন কতদিন পর খেলতে নামলেন, প্রথম 3 বলে 3টা বাউন্ডারি কনসিড করলেন। সো ওই সব কিছু মিলিয়ে মানে এত এলোমেলো, হতশ্রী, এত বাজে লেভেল অফ টি-20 খেলা বাংলাদেশ খেলেছে যে মানে এটা নিয়ে আসলে আমি একটু যুক্ত করতে চাই, যেটা হচ্ছে যে আপনি যেহেতু ট্রানজিশন টাইমের কথাটা বললেন, সেটাকে আমরা আসলে অজুহাত হিসেবে যদি দেখাই, তাহলে তো আমাদের এটাও বলতে হবে যে দেখো আমার এরকম অভিজ্ঞ ক্রিকেটার যারা আছে তারা পারফর্ম করছে, কিন্তু নতুনরা সাপোর্টটা দিতে পারছে না বলেই বাংলাদেশ দল হারছে। বিষয়টা কি এরকম হচ্ছে না? এখন ধরেন 10 বছর ধরে যারা আছেন, যাদের কথা আপনি বলছেন, বা 8 বছর 7 বছর ধরে আছেন, আমরা জানি তারা এক্সপিরিয়েন্স, তারা নিজেদেরকে এক্সপিরিয়েন্স মনে করেন কি ওই জায়গাটাতে? তারা কি ভাবেন যে না আমরা আসলে অভিজ্ঞ হয়ে গেছি ফরম্যাটে, এখন আমি লিড করব? ওই যে যেটা বলছিলাম যে ট্রানজিশন বলছি বিকজ বাকি যারা ছিলেন তাদের উপর তো আপনি ভরসা করতে পারতেন। এখানে আপনি 7 বছর কেন 15 বছর খেলিয়ে দিলেও তো যদি নিজের উপর ভরসা না থাকে, আলটিমেটলি আপনি ওই প্লেয়ারের উপর ভরসা করে কোনো টি-20 ম্যাচ জিততে পারবেন। আমি যেটা বলছিলাম যে ব্যাটিং ইউনিটে বাংলাদেশের একটা প্লেয়ারের নাম যদি আপনি নিতে পারেন জামিল, যিনি ম্যাচ জেতাতে পারে, কেউ নেই তো।
সো আমার মনে হয় যে এই পুরো টি-20 সিরিজেই বাংলাদেশের জন্য কঠিন সময়, বাকি দুটো ম্যাচেই কঠিন সময় অপেক্ষা করছে নিঃসন্দেহে আমরা আগের দুটো সিরিজ অর্থাৎ টেস্টের কথা বলি কিংবা ওডিআইয়ের কথা বলি, সেখানে ধরা গেল যে এক্সপেরিয়েন্সড একটা ম্যাটার করে, কিন্তু টি-20-র ক্ষেত্রে আমরা দেখি যে আধুনিক ক্রিকেট মডেলে এসে ইভেন ইউরোপিয়ান টিমগুলোও অনেক চমক দেখাচ্ছে। ইউরোপের প্লেয়াররা তো আসলে ক্রিকেট খেলে না, মাইগ্রেটেড প্লেয়ার দিয়ে তারা দল গড়ে। সো সেই জায়গায় বাংলাদেশ যতই ট্রানজিশন পিরিয়ড পার করুক বা যতই আসলে তারা লম্বা ইনিংস খেলার অভ্যাস না থাকুক, টি-20টাতে তো আসলে সুযোগগুলো কাজে লাগানোর সেই সুযোগটা বেশি থাকে। অবশ্যই বেশি থাকে, এবং আপনাকে যেটা বলছিলাম যে ধরেন এটা এমন একটা ফরম্যাট যেখানে ইনফ্যাক্ট আপনি চাইলে আপনার মতো করে অনেক কিছু চিন্তা ভাবনা করতে পারেন। মানে ওয়ানডে এবং টি-20তে যেমন একটা প্ল্যান থাকে, সেই প্ল্যানটা মানে টেস্টে যেমন থাকে। ধরেন টেস্টে আপনি প্রথম দিনের প্রথম 3টা সেশন যদি হেরেও যান, স্টিল ম্যাচ শেষে ইউ ক্যান বি দ্য উইনার যদি আপনি লম্বা রেসের ঘোড়া হন। ওয়ানডেতেও আপনি একটা লম্বা সময় পান সেট আপের, টি-20তে তো সেই সুযোগটা নাই। সো একটা প্লেয়ার কিন্তু ওই 2-3 ওভারের মধ্যে ইম্প্যাক্ট তৈরি করার ক্ষমতা রাখে। আমার কথা হচ্ছে যে আপনার কোনো ব্যাটার রান করতে পারছে না। আপনি দেখেন বাংলাদেশ কালকে 154 করেছে মনে হয়, যেটা এরকম একটা ব্যাটিং ট্র্যাকে খুবই কম রান, কিন্তু উইকেট কটা পড়েছে? 5টা উইকেট পড়েছে। আপনি উইকেটগুলো রেখে কী লাভটা হলো তাহলে? মানে এক্স্যাক্টলি হোয়াট ওয়াজ দ্য প্ল্যান? মানে প্ল্যানটা তো বুঝতে হবে। এমন যদি হতো যে আপনি বড় শটস খেলতে গিয়ে তাড়াহুড়ো করতে গিয়ে আপনার টিম অল আউট হয়ে গেছে, বা আপনারা আসলে 16 ওভারে 150 রান করে অল আউট হয়ে গেছেন, দ্যাট উড বি এ ডিফারেন্ট সিনারিও। কিন্তু যেহেতু উইকেট আপনার হাতে 5টা আছে, তারপরও রান টেনে 150, সেটাও লাস্ট 2 ওভারে 2টো ছক্কার কারণে। যিনি ছক্কা মেরেছেন তাকে আগেই নামানো হয়নি। অথচ যে ব্যাটিং লাইন আপ দেখলাম তাতে মনে হলো শামীম পাটোয়ারি এদের মধ্যে একটু ভালো খেলতে পারেন, যেহেতু ডিপেলটা ভালো খেলে গেছেন। সো আই রিয়েলি ডোন্ট নো মানে এক্স্যাক্টলি হোয়াটস গোয়িং অন। আমি দিন শেষে এখনও মনে করি বাংলাদেশ ক্রিকেটটা যারা চালাচ্ছেন, যারা ম্যানেজমেন্ট রয়েছেন, যারা ড্রেসিং রুমে রয়েছেন, তারা ভালো জানেন, ভালো বোঝেন, কিন্তু দিন শেষে ক্ষুধাটা যদি প্লেয়ারদের মধ্যে না থাকে, এই টিমকে নিয়ে আপনি আসলে খুব বড় জায়গায় যেতে পারবেন। আমাদের শেষ সময়, একেবারে শেষ পর্যায়ে একদম সংক্ষেপে একটু জানতে চাইবো যে বাংলাদেশের এমন একটা বাজে দিনে সাকিব আল হাসান দারুণ পারফর্ম করেছেন, সেটা কি আলটিমেটলি বাংলাদেশের আফসোসটা একটু বাড়ালো কিনা? ওই যে সাকিবের যে ডিফারেন্সটা আসলে জামিল, যে সাকিবের ক্ষুধা আছে। সাকিব লাস্ট 3টা টি-20 ম্যাচ যা খেলেছেন 3টাতেই 0 মেরেছেন। পাকিস্তানে যে গিয়েছিলেন পিএসএল খেলতে, সেখানে মানে 2টো ম্যাচে ব্যাটিং করার সুযোগ পেয়েছিলেন, 2টো ম্যাচেই রান করতে পারেননি। কালকে যখন নেমেছেন তখন তার টিম দুবাই ক্যাপিটালস একটু ব্যাকফুটে ছিল, খেলা হচ্ছিল নিউজিল্যান্ডের দলের সাথে সেন্ট্রাল স্ট্র্যাগ। সেখান থেকে সাকিব একটা লাইফ পেয়েছেন 18 রানের, এবং সেই লাইফটাকে কাজে লাগিয়ে তখন মনে হয় ওনার 20 বলে 19 রান এরকম মনে হয় তার একটা স্ট্যাট ছিল যখন লাইফটা পেয়েছেন। ওখান থেকে এই যে ধরেন টি-20 এক্সেলারেট করে, যে 37 বলে একটা 57-58 রানের ইনিংস, ম্যাচটাকে বের করে নিয়ে যাওয়া। বল হাতে যখন এলেন তখন ওদের রান মনে হয় 3 ওভারে 30 এরকম, সেখানে এসে প্রথম বলেই উইকেটটা তুলে নিলেন উইলিয়াংয়ের। তো ওই যে ক্ষুধাটা, মানে দ্যাটস ওয়াই সাকিব আল হাসান একটা সময়ে এইসব ফরম্যাটে অলরাউন্ডার হিসেবে টপে ছিলেন, এবং তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে বাংলাদেশে। এখনও মনে করি যে সাকিব আল হাসান অন্তত চাইলে 1-2টা বছর বাংলাদেশকে অন্য কোনো ফরম্যাটে না হোক, অন্তত টি-20তে তো বাংলাদেশকে তিনি সাপোর্টটা দিতেই পারেন। এক্সিলেন্ট ব্যাটিং করেছেন, এক্সিলেন্ট বোলিং করেছেন। আমার মনে হয় যে আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু দ্যাট ম্যাচ যখন সাকিব আল হাসানের দুবাই ক্যাপিটালস ইজ গনা ফেস বাংলাদেশের রংপুর রাইডার্স। অবশ্যই, এবং আমরাও প্রত্যাশা করতে চাই এবং একই সঙ্গে আফসোসটাও করতে চাই যে বাংলাদেশ দলের যে অবস্থান বর্তমানে, সেটা আসলে সাকিব আল হাসানের মতন একজন ক্রিকেটারকে হয়তোবা সামনের দিনগুলোতে অনেক বেশি মিস করবে। তাই বলুন তো, অনেক ধন্যবাদ খেলা